নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত তৃণমূলের বিধায়করা রয়েছেন এবং তৃণমূলের নেতারা রয়েছেন, তারা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছিলেন যে তারাই আসল তৃণমূল। তাই দল, তার দলের নাম, প্রতীক ইত্যাদি তাদেরকেই দেওয়া হোক বলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন গত 23শে জুন। আপনারা জানেন যে বিধানসভাতে তৃণমূলের বিধায়ক দল ভাঙানোর পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যখন স্পিকার বিরোধী দল নেতার স্বীকৃতি দেন, তারপরে ঋতব্রতকে কেন্দ্র করে 58 জন বা 60 জন বিধায়ক একযোগে তারা একজোট হয়েছিলেন এবং তার সঙ্গে তৃণমূলের যে রাজ্য স্তরের মানে বিভিন্ন জেলা স্তরের বিভিন্ন নেতা তারাও যোগদান করেছিল এবং 22শে জুন তপসিয়াতে নিউ টাউনে একটি হোটেলে তারা সম্মেলন করেছিলেন এবং বলেছিলেন যে তাদের বিশেষ অধিবেশন, স্পেশাল সেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে অরূপ রায়কে, বিধায়ক অরূপ রায়কে চেয়ারপারসন করে হচ্ছে তারা কমিটি ফর্ম করেছিল। 22 তারিখে কমিটি ফর্ম করে তাদের কার্যকারী জাতীয় কার্যকারী কমিটি, যেটা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, সেইটা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিল 23 তারিখে। তো সেখানে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছিল এবং স্বীকৃতি চেয়েছিল। কিন্তু তার আগের দিনই হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি চিঠি জমা দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে যে কমিটি তৃণমূলের রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন করে, সেই কমিটির কিছু চেঞ্জেস হয়েছে বলে 23 জনের একটা ন্যাশনাল কাউন্সিল, মানে জাতীয় কার্যকারী সমিতির একটা কমিটি, সেই কমিটি জমা দেওয়া হয়েছিল ঠিক একদিন আগে। তো এইটা পাওয়ার পরে এইটা হওয়ার পরে আমি একটা ভিডিও করেছিলাম যে ঋতব্রতরা যখন হচ্ছে তারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন, তখন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিশ্চিতভাবে হচ্ছে তাদেরকে বরণমালা পরাবেন, কারণ হয়তো তিনি রেডি হয়েই আছেন যে এখন আপনারা জানেন যে জ্ঞানেশ কুমারের সম্পর্কে প্রচুর অভিযোগ ওঠে যে জ্ঞানেশ কুমার কাদের কথায় চলেন এবং জ্ঞানেশ কুমারকে কারা বসিয়েছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ বসিয়েছেন, সুতরাং কাদের কথায় চলে সবাই জানে। এবং পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে জ্ঞানেশ কুমারকে অনেকেই শুলে চড়িয়েছিলেন তার কার্যকলাপ নিয়ে। তো জ্ঞানেশ কুমারের কাছে তৃণমূল ভেঙে বিক্ষুব্ধ তৃণমূলরা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিররা নিজেদের আসল তৃণমূল দাবি করেছেন। জ্ঞানেশ কুমার নিশ্চিতভাবেই হচ্ছে তাদেরকে বরণমালা পরাবেন। তারপরে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলে তার কি ফলাফল হবে সেটা পরের ব্যাপার। জ্ঞানেশ কুমার বলবো তোমাদের কাছে 60 জন বিধায়ক আছে, আচ্ছা তাহলে তোমরাই আসল তৃণমূল। তো যাই হোক, সেই বরণমালা কিন্তু বোধহয় শুকিয়ে যাচ্ছে জ্ঞানেশ কুমারের, তার বোধহয় কিছু ইঙ্গিত দেখা দিচ্ছে। কারণ হচ্ছে যখন 23 তারিখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে জানালেন যে তার আসল তৃণমূল, তখন জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন তাদেরকে হচ্ছে দুই তরফকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই তরফকেই হচ্ছে তাদের বক্তব্য সমেত চিঠি জমা দিতে বলেছিলেন 6 জুলাইয়ের মধ্যে। তো তৃণমূল তার মধ্যে হচ্ছে যে 6 জুলাইয়ের মধ্যে তৃণমূল তার মানে মমতাপন্থী তৃণমূল, তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে সে সমস্ত নথিপত্র তৈরি করে তৃণমূল কিন্তু জমা দিয়ে দিয়েছিল যে তাদের কিভাবে কি বলে মেমোরান্ডাম, যবে থেকে তৃণমূল গঠন হয়েছে তখন থেকে কমিটি কিভাবে গঠিত হতো, কমিটির মেয়াদ কতদিন ছিল এবং 2023 সালে অ্যামেন্ডমেন্ট করে 5 বছরের কমিটির মেয়াদ হয়, সেই মেমোরান্ডাম সহ তারা জমা দিয়েছিল এবং বলেছিল যে কমিটির মেয়াদ 28 সাল পর্যন্ত আছে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা 22শে জুন যখন তাদের বিশেষ অধিবেশনে নতুন কমিটি ফর্ম করে, জাতীয় কার্যনির্বাহী কমিটি, সেখানে বলেছিল যে গত বছর হচ্ছে মানে 2025-এ মমতা বন্দ্যোপাধ্যায় কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, তাই তারাই আসল তৃণমূল, এই কমিটিটাই হচ্ছে আসল, এদেরকেই স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু তৃণমূল কিন্তু ওই 23 সালের মেমোরান্ডাম জমা দিয়ে জানিয়ে দিয়েছিল যে তারাই হচ্ছে আসল তৃণমূল এবং তাদের মেয়াদ কিন্তু এখনো রয়েছে। সেই কমিটিটা রিফর্মস হয়েছে বলে নতুন কমিটিটাও জমা দেওয়া হয়েছে এবং পাশাপাশি তৃণমূলের তরফে এটাও জানানো হয়েছিল যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে পক্ষে যারা গিয়েছিলেন তারা এটাও বলেছিলেন যে আমরা যে চিঠি জমা দিয়েছি তাতে পরিষ্কার বলেছি যে
মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন করে যে কমিটি, তার মেয়াদ রয়েছে বলেই 2026 সালের এই বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু ইলেকশন কমিশন সিম্বলটা পাঠিয়েছিল, যেই সিম্বল নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়রা লড়েছিল। তাদের সিম্বলটা ডিস্ট্রিবিউট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটি হচ্ছে যে সেটা অ্যাক্টিভ রয়েছে বলেই কমিশন তাদেরকেই পাঠিয়েছিল। সুতরাং ঋতব্রতরা যেটা বলছে যে 25 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা টিকবে না। তো এই বলে তৃণমূল বিস্তারিত হচ্ছে 6 জুলাই তাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হচ্ছে জানিয়ে দিয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিন্তু 6 জুলাইয়ের মধ্যে তাদের চিঠি জমা দিতে পারেনি বা তাদের বক্তব্য জমা দিতে পারেনি। তারা কমিশনের কাছে 10 জুলাই পর্যন্ত সময় চায়, এবং 10 জুলাই পর্যন্ত তাদেরকে জ্ঞানেশ কুমার অ্যালাউ করেছিল তাদের বক্তব্য জানানো বা বক্তব্যের সম্পর্কে নথি জমা দিতে। 10 জুলাই যখন হয় তখনও তারা জমা দিতে পারেনি। এরপরে সেটা তারা 25 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করতে বলেন। তারপরও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হচ্ছে নির্বাচন কমিশন সময় দিয়েছিল যে 25শে জুলাই। ইতিমধ্যে 19শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একটা চিঠি দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন যে 6 জুলাই আমরা জমা দিয়ে দিয়েছি আমাদের নথিপত্র, কিন্তু এখনো পর্যন্ত যারা নিজেদের আসল তৃণমূল দাবি করছে তারা 10 জুলাই পেরিয়ে গেল কিন্তু তারা জমা দিতে পারেনি। তাই নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিক যে কারা হচ্ছে আসল তৃণমূল, সেই বিষয়টা তারা একটা জায়গায় আসুক। যদি কেউ নথি জমা দিতে না পারে, তাহলে যে নথি 6 তারিখ পর্যন্ত জমা পড়েছে সেই নথির উপরই হচ্ছে কমিশন সিদ্ধান্ত নিক। তো 19শে জুলাই সেই চিঠি জমা পড়েছে। তারপরে 25শে জুলাই পেরিয়েছে। 25 জুলাই যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তাদের নথি জমা দিতে পারেনি, 29 তারিখে মানে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন যে 25শে জুলাইয়ের ডেডলাইনও কেটে গেছে। 6 থেকে 25 পর্যন্ত আপনারা দুবার টাইম এক্সটেন্ড করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের, কিন্তু তারা তার মধ্যে নথি দিতে পারেনি। নথি দিতে পারলে নিশ্চয়ই আপনারা তার কপি আমাদের দিতেন এবং আমরা দেখতে পেতাম যে তারা কি নথিপত্র তারা জমা দিয়েছে, যেটা তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন। তারা যখন এই বারে বারে নথি দেওয়ার ব্যাপারে ফেল করছে, সেক্ষেত্রে হচ্ছে নির্বাচন কমিশনের এবার একটা সিদ্ধান্তে আসা উচিত। এইভাবে বিষয়টাকে জিয়ে না রেখে কমিশন পরিষ্কার হচ্ছে জানাক যে কে হচ্ছে আসল তৃণমূল, সেইটা হচ্ছে জানাক। তা না হলে কিন্তু নির্বাচন কমিশনের উপর মানুষ বা সকলে কিন্তু আস্থা হারাবে, এই বলে চিঠি দিয়েছেন। তো এখন জ্ঞানেশ কুমার বুঝতে পারছেন যে যাদের বরণমালা পরাবো বলে ঠিক করেছিলেন, সেই বরণমালা এখন শুকিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যেসব দাবি করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটির মেয়াদ শেষ, সেটা তো হয়নি। দেখা যাচ্ছে তাদেরকে নির্বাচনের সিম্বল দেওয়া হয়েছিল। তারপরে তৃণমূল তাদের মেমোরান্ডাম একদম গোড়া থেকে, পার্টির জন্ম থেকে কি কিভাবে দেওয়া হয়েছিল সে সমস্ত জমা দিয়েছে, এবং লাস্ট যে মেমোরান্ডাম তাতে কমিটির মেয়াদ কত বছরে তারও মেমোরান্ডাম যেটা কমিশনে জমা দিয়েছিল সেটাও আবার উল্লেখ করেছে। এখন ঋতব্রত যে আসল দাবি যেটা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে তাই তারা নতুন কমিটি ফর্ম করেছেন, তাতে তো চিড়ে ভিজবে না। এখন জ্ঞানেশ কুমার বুঝতে পারছেন যে এরা কেন দিতে পারছে না, আর এরা দিলেও সেটা টিকবে না, কি দেবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আশঙ্কা প্রকাশ করেছেন যে তাদেরকে তাহলে এই সময় দেওয়া হচ্ছে কি, তাদের নথি তৈরি করানোর সুযোগ দেওয়া হচ্ছে, জাল নথি তৈরি করানোর সুযোগ দেওয়া হচ্ছে। তো এরকম অভিযোগও তিনি করেছেন 29শে জুলাই চিঠিতে। এখন চাপে পড়ে গেছেন জ্ঞানেশ কুমার, কিছু খুব বুঝতে পারছেন না যে এদেরকে নিয়ে কি করবেন। এখন যাই হোক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নাকি অফিস নিচ্ছে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করার জন্য। আসল তৃণমূল বলে দাবি করলে তো হবে না, আগে তো কমিশনের থেকে স্বীকৃতি পেতে হবে, আর কমিশন স্বীকৃতি দিয়ে দিলেই হবে না। সেটা যদি হচ্ছে সঠিক সিদ্ধান্ত না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে যাবেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেই 10 শিডিউলের কথা তুলবেন যে অ্যাসেম্বলির যে পার্টি, বিধানসভার যে পরিষদীয় দল, সেটা আসল দল নয়। আসল দল হচ্ছে যে দলটা মানে যে দলটার টিকিট নিয়ে ওই পরিষদীয় দল নির্বাচনে জিতে এসছে, সেটাই হচ্ছে আসল দল। সেটা হচ্ছে একটা দলের অংশ মাত্র, লোকসভার সাংসদরা বা বিধানসভার বিধায়করা। তো ঋতব্রতদের এখন চাপ হয়ে গেছে খুব, যে জ্ঞানেশ কুমারও কিছু করতে পারছেন না, বুঝতে পারছেন তিনি অবস্থা ভালো না। তো যাই হোক, এখন ছটফটানি হচ্ছে। বিজেপি ওরা এখন আর এটাতে মাথা গলা গুলিয়ে কিছু করতে পারবে না। আর বিজেপি তো তাদেরকে তোল্লা দিয়ে ভাঙাতে পারে, দলটা ভাঙাতে পারে, কিন্তু স্বীকৃতি দেওয়ার ক্ষমতা তো বিজেপির নেই। কারণ হচ্ছে রাতারাতি কেউ এসে বললো যে আমরা এতজন বিধায়ক আছি, আমরাই দল, সেটা তো সম্ভব না, আইন তো তা বলে না। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত জ্ঞানেশ কুমার কি করেন। যে সময়ের পর সময় তো তারিখ পে তারিখ তো পেরিয়ে গেছে। এখন তিনিও বোধহয় একটুখানি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন যে কি করবেন এদেরকে নিয়ে। তো এতে গেল ঋতব্রত। এবার কুণাল ঘোষ
কুণাল ঘোষে ছাড়বেন না যে সরকার পক্ষকে, কারণ হচ্ছে ওই কুণাল ঘোষের নাম কাটা হয়ে গেছে। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের দিন শোভনদেব চট্টোপাধ্যায় কুণাল ঘোষের নাম পাঠিয়েছিলেন যে ঋতব্রত শিবিরের হচ্ছে চিফ হুইপ আক্রুজ্জামানের কাছে। আক্রুজ্জামান কুণাল ঘোষের নাম কেটে দিয়েছিলেন। এবার যখন বাজেট অধিবেশনে ডিবেট শুরু হয়েছে তখন কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে গিয়ে আক্রুজ্জামানকে প্রশ্ন করেন, কেন আপনি আমার নামটা কেটে দিলেন? শোভনদেব চট্টোপাধ্যায় পাঠিয়েছিলেন। সেই নিয়ে বিধানসভা হই হট্টগোল হলো। স্পিকার একদিনের জন্য কুণাল ঘোষকে সাসপেন্ডও করলেন। এইবার যেটা হলো, কুণাল ঘোষের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন এবং স্পিকার সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিলেন। স্বাধিকার ভঙ্গটা কি না, ওই যে ঘটনাটা ঘটেছিল তখন নাকি কুণাল ঘোষ নাকি স্পিকারকে অসম্মান করেছেন, স্পিকারের চেয়ারের অবমাননা করেছেন, এইসব বলে স্বাধিকার ভঙ্গের নোটিশ, মানে তার বিধায়ক পদ খারিজ করে দেওয়া বা যা কিছু অ্যাসেম্বলিতে যেটা প্রিভিলেজ কমিটি আছে তারা যা সিদ্ধান্ত নেবে। কিন্তু কুণাল ঘোষ তো ছেড়ে কথা বলার পাত্র নন। তিনি বুধবার দিন হচ্ছে হাইকোর্টে মামলা করে দিয়েছেন ওই স্বাধিকার ভঙ্গের নোটিশের বিরুদ্ধে, এবং তিনি পরিষ্কার বলেছেন যে আমার মুখ বন্ধ করতে চায় এবং হচ্ছে আমি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো যে বিজেপির বি টিম হয়ে কথা বলছি না, আমি আমার যে সরকারের বিরোধিতা আমি করছি, সেই জন্য আমার মুখ বন্ধ করতে হচ্ছে। সরকার পক্ষ হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিয়ে এইভাবে আমার নাম কাটছে বক্তা তালিকা থেকে, এইসব ষড়যন্ত্র করে, এবং হচ্ছে বিধানসভা স্পিকারকে আমি অবমাননা করিনি, অসম্মান করিনি, আমার নাম কাটা হয়েছিল বলে আমি সেই তাগিদেই হচ্ছে আক্রুজ্জামানের কাছে গিয়ে জানতে চেয়েছিলাম যে আমার নামটা কেন কেটে দেওয়া হয়েছে। তাই নিয়ে হট্টগোলে জেরে আমাকে সাসপেন্ড করা হয় এবং আমার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের যে নোটিশ আনা হয় এবং স্পিকার সেটা গ্রহণ করেছে। স্পিকারকে যে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে এটা একেবারে ঠিক নয়, আমি স্বাধিকার ভঙ্গ করিনি বিধানসভা বলে তিনি হাইকোর্টে মামলা করে দিয়েছেন। সব পক্ষে নোটিশ জারি করা কথা বলেছে, এবার সব পক্ষে নোটিশ জারি করা হবে, হাইকোর্টে চলে গেছে। এখন কুণাল ঘোষ জানেন যে বিধানসভার বিচার হয়তো তিনি বুঝতে পারছেন কি হতে পারে বা হতে চলেছে, সেই জন্য কুণাল ঘোষ ছেড়ে কথা বলে। এখন অনেকেই বলছেন হয়তো এই করে করে হয়তো কুণাল ঘোষের বিধায়ক পদ খারিজের একটা চেষ্টা হতে পারে, যাই না এখন কি বৃষ্টান্ত। কিন্তু কুণাল ঘোষ ছেড়ে কথা বলবেন না, চলে গেছেন হাইকোর্টে। এবার হাইকোর্টে যাক, ওর হাইকোর্টে গেলে সেখানে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে, শুধুমাত্র স্পিকার বা পরিষদীয় মন্ত্রী বা প্রিভিলেজ কমিটি সিদ্ধান্ত যেটা নিয়ে নেবে, নিয়ে একজন বিধায়ককে যে ভাগ্য স্থির করবে, সেটা কুণাল ঘোষ হতে দিতে চান না। সেই কারণে হাইকোর্টে চলে গেছে। চাপ, খুব চাপ বেড়ে যাচ্ছে দিনের পর দিন। দেখা যাক যে এরপরে কি হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরো চাপ রয়েছে, এই সপ্তাহতেই হয়তো তিনি বিরোধী দলনেতা থাকবেন কিনা, তাকে যে আইনগতভাবে বিরোধী দলনেতা করা হবে কিনা সেই নিয়ে যে শোভনদেব চট্টোপাধ্যায় যে মামলা করেছেন যে হাইকোর্টে, সেটা ডিভিশন বেঞ্চের আদেশ এই সপ্তাহে হতে পারে। অনেক চাপ এখনো বাকি, দেখা যাক যে এরপরে রেজাল্ট গুলো কি আসে। দিল্লিতে নির্বাচন কমিশন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার কোন দিকে যাবেন আমরা সেদিকে তাকিয়ে আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।